ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডালও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল রাখবেন স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। আপনি আমাকে বলেন তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জনাব তারেক রহমানের কাছে চাকরি চাইছেন? না, আমার তো মনে হয় না। তাহলে মানে বিএনপির স্পোকসপারসন যখন এই কথা বললো, তাহলে এইটার মানেটা কি, এটা ইন্টারপ্রিটেশনটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে তো আমার অনুমান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনদিন বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নেবে না। ওকে, কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমনই প্রকৃতির মানুষ, আমার ধারণা হয়েছে তাকে নিলেই এই সরকারকে সে যা মনে চায় তাই করতে থাকবে, সে কারো কথা শোনে না। মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল, সে বলেছে, ডাইরেক্টলি বলেছে, একটা টেলিভিশনে আমার সামনে বলেছে, উনি বক্তৃতা করেন, উনি বক্তৃতা শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, কোনো উত্তর দেয় না, সবাইকে ডেকে নেয়। বিএনপি তাহলে মোটামুটি ভাবে একজন আজ্ঞাবহ প্রেসিডেন্টই চায়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তার কথা শুনবেন না। না, আজ্ঞাবহ বলছে না, কারণ বিএনপি তো তার ৩১ দফার সংস্কারে তো বিএনপি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য চেয়েছে, হয়তো চাইবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনার প্রেসিডেন্ট তাকে বানাতে চায়, সে প্রধান শর্ত দিবে যে সরকার আমি প্রেসিডেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা দিতে হবে। সুতরাং এটা তো তাকে অ্যালাউ করা যাবে না। তাহলে আমরা বিএনপি স্পোকসপারসনের কাছ থেকে যে শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা কি কাজ? না, তিনি সারা বিশ্বে ধরেন ওয়েলফেয়ার, বাংলাদেশের ওয়েলফেয়ারের জন্য তাকে ব্যবহার করতে পারে, ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, বিদেশি প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়ক, হেড অফ স্টেট, বিভিন্ন জায়গায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেখানে তার লবি করা দরকার, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত থাকলো, বা প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকলো, বা বাংলাদেশের বিশেষ দূত থাকলো, বাংলাদেশের পক্ষে তিনি সারা বিশ্বের ওপিনিয়ন তৈরি করলো, বা বাংলাদেশের স্বার্থে কাজ করলো, সেটা হতে পারে। তবে তারা কি বলেছে সেটা তো আমরা জানি না, দ্বিপাক্ষিক আলোচনায় আমরা অনুমান করতে পারি। আমাদের জন্য আমি যেই কারণে জিনিসটা বুঝতে চাইতেছি সেইটা হইলো যে বিএনপির স্পোকসপারসন যখন ডক্টর ইউনূসকে কাজে লাগাতে পারে বলে এরকম একটা বলে, এবং আমরা যখন দেখি হঠাৎ করে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কটার জের ধইরা আবার অনেক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো আমরা পরে আসবো, তখন এই বার্তাটা আসলে কি বার্তা ইউনূসকে কাজে লাগানো যেতে পারে? এইদার ওয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের সাথে দেখা করে বলছেন যে আমি আপনার বিশেষ দূত হইতে চাই, আপনি যখন ক্ষমতায় আসবেন আপনার আম্মাকে আমার সালাম দিবেন। অথবা হইতে পারে যে তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে বলছেন যে প্রফেসর সাহেব আপনি থাইকা যান আমরা যখন আসবো। এইদার ওয়ে বিএনপির মেসেজটা তো তাই না, নাকি আসলে কি আপনি না সেটা আমরা জানি না তো কি মেসেজ। তবে আমি এইটা বলতে পারি, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে টকশো করেছি, আমি লিখেছি, কাল বেলাতে ছাপা হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করে ফেলেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ, সুতরাং তাকে ব্যবহার করা যায়, সে দেশের সাথে কাজ করতে পারে। আমি এটাই বোঝাইতে চাইছি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রের জন্য ব্যবহার করলো না, এবং ব্যবহার মানেও কি, এটা তো খুবই দুর্ব্যবহার করলো, লিফট বন্ধ করে 6 তলা উঠালো, আমি তখনই আমি লিখেছি, তখনও তার পক্ষে আমি স্ট্যান্ড নিয়েছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে খুব নরম স্বৈরাচার, তিনি নিজের ক্ষমতার বাইরে কিচ্ছু করতে রাজি না, আমার কাছে এটাই মনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে নরম স্বৈরাচার। এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই পরে আবার আসবো, কিন্তু আমি জনাব আজাদ মজুমদারের কাছে একটু আসতে চাই। জনাব আজাদ মজুমদার, আমরা একটু মৌলিক প্রশ্ন দিয়ে একটু শুরু করি, যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ কি? প্রধান উপদেষ্টার প্রেস সেকশনের কাজ, প্রধান উপদেষ্টার যত বার্তা, প্রধান উপদেষ্টা যে, না আমি আপনার ডেফিনেশনে একটু ভুল আছে, আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব না। ওকে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, রাইট, ওকে, জি, প্রেস সেকশনের কাজ করেছি।
জি, এটা কাজ কি প্রধান উপদেষ্টা? প্রধান উপদেষ্টার কাজ বা প্রধান উপদেষ্টা যে সরকারকে নেতৃত্ব দেন সেই সরকারের কাজ মানুষের সামনে তুলে ধরা, এটাই আমি মনে করি মোটা দাগে প্রেস উইং এর কাজ। সেটা কি শুধু প্রধান উপদেষ্টা, না প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ আছেন তাদের সকলের বা সরকারের অন্যান্য অংশেরও, নাকি প্রধান উপদেষ্টা যেভাবে? প্রধান উপদেষ্টা যেহেতু আপনার এই উপদেষ্টা পরিষদকে নেতৃত্ব দেন, তাহলে প্রধান উপদেষ্টার সাথে যেহেতু সরাসরি এই উপদেষ্টা পরিষদ সম্পর্কিত, আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রধান উপদেষ্টা যদি এরকম একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তাহলে অন্যান্য উপদেষ্টাদের কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে পারে। এটার মধ্যে আমরা অন্যরকম কিছু দেখি না। তো স্পষ্টত এটার মধ্যে একটা পিক এন্ড চুজ আছে, কারণ হচ্ছে যে সকল উপদেষ্টা আর ব্যাপারে, সকল উপদেষ্টার সকল কার্যক্রমের ব্যাপারে তো নিশ্চয়ই প্রেস উইং তাদের বক্তব্য সামনে আনা বা তারা কি করছেন সেটা সামনে আনা, সেই ব্যাপারে তো আর কাজ করে না, তাই না? না, আমার মনে হয় আপনি আবারও ভুল করছেন। এখানে পিক এন্ড চুজের কোনো ব্যাপার নেই। এখানে অনেক সময় উপদেষ্টারাও আমাদেরকে অনুরোধ করেন, কারণ আপনার প্রধান উপদেষ্টার প্রেস উইং সাধারণত তাদের আউটরিচটা একটু বেশি। এটা খুব স্বাভাবিক জিনিস, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা প্রধান উপদেষ্টা কি কাজ করেন সেটা নিয়ে সাংবাদিকরা একটু বেশি কৌতূহলী। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রায় 800 সাংবাদিক সংযুক্ত আছেন। তো খুব স্বাভাবিক কারণে উপদেষ্টারা অনেক কাজ করেন। আমাদের সরকারের যেহেতু জনবল কম, বা আমাদের সরকারের আমাদের এর আগে অন্যান্য রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমি একটু শেষ করি প্লিজ। রাজনৈতিক সরকারে যখন আপনার তাদের রাজনৈতিক কর্মীরাই বা তাদের সংসদ সদস্যরা থাকে, তাদের অনেক ধরনের উইং থাকে বা যারা সরকারের কথাগুলো বলে। আমাদের এই সরকারটা অল্প কিছু উপদেষ্টা নিয়ে পরিচালিত হচ্ছে। খুব স্বাভাবিক কারণে আমাদের সরকারের অনেকগুলো ভালো কাজ উপদেষ্টারা মনে করেন তারা করছেন, কিন্তু মানুষ জানতে পারছেন না। সেসব ক্ষেত্রে তারা আমাদেরকে অনুরোধ করেন তাদের কাজগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরি বা সাংবাদিকদের কাছে তুলে ধরি, তাহলে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অনেক সময় এটা পরিষ্কার। জনাব মজুমদার, এটা পরিষ্কার। আমি আপনাকে আমি পিক এন্ড চুজটা কি বলেছি সেটা আবার বলি। আপনাদের উপদেষ্টা পরিষদে 22 জন, মানে আমি এখন আপনাদের ওয়েবসাইট খুলে বসে আছি, 22 জন উপদেষ্টা রয়েছেন। 3 জন উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ সহকারী রয়েছেন, 6 জন বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী মর্যাদায়, এবং 1 জন বিশেষ সহকারী রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায়। এই যে 22 যোগ 3 যোগ 25 যোগ 6 31 আর 32, এদের কোন কাজটা হাইলাইট করা হবে সেইটা তো আপনারা একটা চয়েস তো করেন, তাই না? সবার কাজ তো সবসময় করতে পারেন না, যত অনুরোধই করুন, যত অনুরোধই যে করুন। ওনাদের কাজটা তো ওনারাই আমাদেরকে জানান যে তাদের কাজটা আমরা জানাই। ধরেন 20 জন উপদেষ্টা আপনাদেরকে জানালেন, আপনারা কোন উপদেষ্টাটা নেন সেটা তো আপনাদের চয়েসের ব্যাপার, তাই তো? না, আমরা চেষ্টা করবো 20 জন উপদেষ্টাটা নিতে। আমরা 20 জন উপদেষ্টা যদি আমাদেরকে অনুরোধ জানান, তাহলে অবশ্যই আমরা 20 জন উপদেষ্টাটাই পর্যায়ক্রমে। এর মধ্যে কি কোনো গ্রেডিং করেন, আগে পরে করেন, যে এটা আগে করবেন? যেমন আসিফ নজরুল একজন বড় উপদেষ্টা, তারটা আগে করব, সালাউদ্দিন সাহেব একটা বড় উপদেষ্টা, তারটা আগে করব, আসিফ মোহাম্মদ এরকম আমরা কাজটাকে গ্রেডিং করি, যে কাজটা বেশি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা যেই তথ্যটা জনগণের জরুরি ভিত্তিতে জানা দরকার আমরা মনে করি সেটা আগে দেওয়া দরকার, আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তি কোনো মুখ্য নয়, কাজটাই হলো মুখ্য। কাজটা মুখ্য। সেই কাজটা কোনটা মুখ্য সেটা আপনারা কিভাবে বোঝেন? ধরেন আমি উপদেষ্টা হলে তো আমি সারাক্ষণ আজাদ, আমার ছোট ভাইয়ের মতো আজাদের কাছে অনুরোধ করতে থাকতাম যে আমারটা সামনে আনেন। আপনারা এটা কিভাবে ঠিক করেন সেটা আমি জানতে চাইছি। এটা আমরা আমাদের জাজমেন্ট, আপনাদের জাজমেন্ট, আমাদেরও তো একটা জাজমেন্ট আছে, কোনটা মুখ্য। অবশ্যই আমাদের জাজমেন্ট আছে। আবার এক্ষেত্রে প্রধান উপদেষ্টারও নির্দেশনা থাকতে পারে, আমরা ওনার সাথেও নিয়মিত যোগাযোগ থাকে, উনিও আমাদেরকে অনেক সময় নির্দেশনা দেন, আবার আমরা আমাদের নিজেদের জাজমেন্ট অ্যাপ্লাই করি। ফ্যান্টাস্টিক। এইটাই আমি জানতে চাইছিলাম যে আপনারা আপনাদের জাজমেন্ট প্রয়োগ করেন আপনারা, এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন, সেইখানে যে আপনারা প্রেসের এত জন যাবেন, সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন? না, আমরা মনে করেছি যে এটা প্রয়োজন। এটা কারণ প্রধান উপদেষ্টার এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত। আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না। অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এ কাজ করতেন, আমার কোনো সন্দেহ নাই, এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমরা খুবই প্রফেশনালি আমরা নিজেরা বার্তা তৈরি করি, সেই বার্তা আমরা সাথে সাথে ডিসেমিনেট করার চেষ্টা করি। পাশাপাশি আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না, আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা
দিতে পারি। এই জন্য আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আমাদের প্রেস উইং সক্রিয়ভাবে কাজ করে। আমরা সেই তথ্যটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুততার সাথে দেওয়ার দুইটা চেষ্টা করি। প্রশ্ন শেষ, আমি একটু বোঝার জন্য দুইটা শেষ প্রশ্ন, আপনারা এগুলি করতেছেন, এগুলো আমি দেখতেছি, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো এগুলি। দুইটা প্রশ্ন, এক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বা 10 মাসের মধ্যে 11টা রাষ্ট্রীয় সফরে যে প্রেস উইং তার সঙ্গে যাবে, এই ব্যাপারটা আপনারাই ডিসাইড করেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসাইড করেছেন, তাই তো? একটা সরকার প্রধান যখন আপনার বাইরে যায়, প্রেস উইং তো খুব স্বাভাবিকভাবে তার সাথে বাইরে, যাবেন, কারণ তার অনেকগুলো এই বাইরে যাওয়ার ধরনটা একটু জানতে চাইতেছি। ধরেন সর্বশেষ লন্ডনটাই যদি আমি নেই, এটা কি ওনার রাষ্ট্রীয় সফর ছিল? এটা রাষ্ট্রীয় সফর, এটা শুরুতে ওনার আমন্ত্রণ ছিল রাজার কাছ থেকে ওনার পুরস্কার নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে এটা রাষ্ট্রীয় সফরে উন্নীত করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে উন্নীত কিভাবে করা হলো, মানে এটার ক্রাইটেরিয়াটা কি? আমাদেরকে ব্রিটিশ হাইকমিশনার নিজে এসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে উনি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটিশ হাইকমিশনার এসে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেখানে ছিলেন, আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে? অবশ্যই দেখেছি, অনেকগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা দেখেছি। সেখানে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? স্ট্যাটাস কিরকম? আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ব্রিটেনের জাতীয় উপদেষ্টার স্ট্যাটাস কিরকম? জুনিয়র মিনিস্টার না, সেটা আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিচ্ছেন। জি জি, আমি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে, সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে ওনার সাথে জুনিয়র মিনিস্টার, আবার আপনার ওনাদের পার্লামেন্টের স্পিকার যা ওনার সাথে মিটিং হয়েছে। তারপরে প্যাসিফিক বিষয় হতে পারে জুনিয়র মিনিস্টার। একটা ক্যাবিনেট মেম্বারের সঙ্গে দেখা হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের? একটা ক্যাবিনেট মেম্বার, রাষ্ট্রীয় কোন রাষ্ট্রীয় সফরের প্রটোকলে কোথাও এমন ভাবে লেখা নাই যে একটা ক্যাবিনেট মেম্বারের সাথে তার দেখা হতে হবে। যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন, যাদের সাথে দেখা হওয়া প্রয়োজন আমাদের রাষ্ট্রীয় কাজে, তাদের সাথে ওনার দেখা হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি জনাব আজম মজুমদার, আপনি দীর্ঘকাল আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, আপনি যাদের নাম বলেছেন, আপনি লন্ডনে গেলে তাদের সাথে আপনারও দেখা হইতো। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যাদের নাম আপনি বলেছেন তাদের সাথে আপনারও দেখা করা, বৈঠক করা সম্ভব হইতো। আমার এটা 7ম বারের মতো আমি লন্ডনে গেছি, এর আগে 6 বার আমার এনাদের কারোর সাথে দেখা হয়নি। কারণ আপনি দেখা করতে চান নাই? না, আমি দেখা করতে চাইলেও দেখা হতো না। বিষয়টা আপনি যত সরলীকরণ করছেন, আমার কাছে মনে হয় না বিষয়টা অত সরল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার একটু আজিজ ভাইয়ের কাছে যাই। জনাব আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির মধ্যে বা বিএনপির আচরণে কি এইটা এরকম বোঝা যায় না যে বিএনপি অলরেডি ইন পাওয়ার? বিএনপির জায়গা থেকে ইলেকশন ডিসেম্বরে হতেই হবে, এটা না করলে আমরা আন্দোলন করব, এক ধরনের জিম্মিকরণের জায়গা কি আমরা দেখি না? আমরা কি এইটা দেখি না? আমি এভাবে দেখি যে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, কিন্তু ক্ষমতায় আসে হলো এনসিপি এবং জামাত ইসলাম, এটার আচরণ দেখে মনে হয়। আর আজাদ মজুমদার সাহেবদের লন্ডনে বললো সরকারি সফর, আমরা আজাদ মজুমদারের কথা পরে আসি। মানে আপনি কিভাবে এনসিপি আর জামায়াত ক্ষমতা আসে আপনি এরকম করে আপনি বলেন? আমি তো দেখি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি সবকিছু প্রভাবিত করতেছে। বিএনপি তো করতেছে তো এটা। আপনি সচিবালয় দেখেন, হ্যাঁ বিএনপি করতেছে, কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার এনসিপির লোক বসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা কমিশনে একটা করে এনসিপির লোক আছে। এবং সারা দেশে দেখেন এই যে ছাত্র আপনার ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববিখ্যাত লোক, তিনি একদিনও এদেরকে লেখাপড়ার কথা বলে না। অটোমেশনের যুগ, বিজ্ঞানের যুগ, এই 8টা ব্যাচ কিন্তু ধ্বংস হয়ে গেল। এই জাতি আপনি দেখেন, এই ছাত্ররা এখন সরকার চালানোর ব্যস্ত, লেখাপড়ায় ব্যস্ত নাই। এই জেনারেশন আবার ইলেকশনে রাজনীতি করালো, আবার ইলেকশনে ঢুকে। আজিজ ভাই, এগুলি খুব জেনারেলাইজড কথা। ছাত্ররা এখন সরকার চালানোয় ব্যস্ত, লেখাপড়ায় নাই। ছাত্রদের মধ্যে মাত্র 2 জন উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র উপদেষ্টা। জুলাই আগস্টের এরকম একটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের হটানোর পরে তারা বুকের রক্ত ঢাইলে মইরা গিয়া অত্যাচারিত হয়ে থাকার পরে তারা 2 জন থাকতে পারবে না সরকারে? না, সরকারে থাকতে পারবে না তা না, কিন্তু সরকারে থাকার পরে খাল খনন যদি রেড কার্পেট বিছায়া হয়, 6 দিনে যদি হেলিকপ্টার 18 বার দৌড়াতে হয়, এই ধরনের আজিজ ভাই খুব বিনয়ের সাথে বলি, ওইখানে একটা রেড কার্পেট, মানে এটা বলতে রেড কার্পেট, একটা
জায়গার মধ্যে ভদ্রমহিলারা ভদ্রলোকরা নামবেন, পায়ের মধ্যে কাদা লাগবে, অনেক সময় অনেকের জুতা স্যান্ডেলের অনেক রকম অবস্থা থাকে, সেখানে একটা জিনিস বসানো হয়েছে, সেখান দিয়ে নাইমা তারা এখানে গেছে। এটা কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে বা অন্যায়? না, মহাভারত অশুদ্ধ হয়েছে। আপনারা এই ঘটনা 8 মাস আগে রাজিস ভাই প্রত্যেকটা আলোচনায় যদি এই ঘটনার উদাহরণ আসে, এটাকে খুব ভালো উদাহরণ। এখন শোনেন না, ঠিক আছে, ভালো হতেন না। এই যে কয়েকদিন আগে দেখেন ছাত্ররা তো এখন সেক্স স্ক্যান্ডেলও বেরোতেছে, অর্থাৎ এই এখন ছাত্র আগামী আপনি খেয়াল ছাত্রদের রাখবেন স্ক্যান্ডাল বাইরে হবে না তো বাইরে হবে কি বড় বড় মানুষের, ওরা ইয়াং ওদেরই তো বাইরে হবে স্ক্যান্ডাল। আরে বড় মানুষেরও বেরোইছে, ফাঁসি হলো না কয়েকদিন আগে, বাচ্চা শিশু রেপ করছে না, ফাঁসি হলো তো। বড় ছোট নাই, এতে বড় ছোট নাই, কিন্তু তারা তো রাজনীতি করছে, তারা তো পার্টির, এবং যার বিরুদ্ধে এই সেক্স স্ক্যান্ডাল বেরোইছে সে তো নেতা। আমি প্রথমে একটা কথা বলি যে স্ক্যান্ডালটার ব্যাপারে আসলে এনসিপিও বলছে যে তাকে জবাব দিতে, সে জবাবটা আসুক, আমরা একটা দেখি। এছাড়া যদি আমরা স্ক্যান্ডাল নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে গুরুত্বপূর্ণ আলোচনাটা করতে পারবো না। আমার মনে হয় আপনি শুধু জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা দেখেন, আপনি সব জায়গার মধ্যে দেখেন যে মনে হয় না যে বিএনপি পাওয়ারে চলে আসছে এবং পাওয়ারের গরম দেখাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, না বিএনপি পাওয়ারে যাবে এরকম অ্যাটিটিউড আছে, এবং জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল এটা সব জায়গায় বাগড়া দিচ্ছে যাতে ইলেকশন স্লো হয়, ইলেকশন পিছিয়ে যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আচরণও মনে হয় তিনি সুবিধা পাইলেই ইলেকশন পিছিয়ে দিবে, ইলেকশন দিবে না। কোনোদিন এরকম মনে হয় না আজিজ ভাই, এটা বিএনপির প্রপাগান্ডা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ধরে আর কেমনে বলবে, মানে কনসিস্টেন্টলি বলে আসছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। আমি বলছি বলেন তো, প্রথম শোনেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কারে একমত হয় ততটুকু নিয়ে নির্বাচনে যাব, না হলেও নির্বাচনে যাব। যদি কেউ একমত না হয় নির্বাচনে যাব, ওয়েবসাইটে দেব, আমি যাবে আপনার কাছে বলছে আলাদাভাবে, আমার কাছে আলাদা করে বলা দরকার নাই, আমি আলাদা করে কারো কাছে শোনেন না, আপনি বলেন না, শোনেন। এই যে আপনি বললেন যে আমি বলতেছি তীব্র তাপদাহ ছিল রাজনৈতিক অঙ্গনে, এই লন্ডনের বৈঠকের পরে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটা রাজনৈতিক আবহাওয়া হচ্ছে। আপনারাই তাপদাহ, আপনারাই বৃষ্টি, এই প্রবলেমটা সৃষ্টি করছেন আপনি, প্রবলেমটার সলিউশনও দিতেছেন আপনি। আমি তো কোনো প্রবলেম দেখি নাই, রাজনৈতিক অঙ্গনে কোনো প্রবলেম ছিল না, টক শোতে প্রবলেম ছিল, কারণ আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন যে ডক্টর ইউনূস সলিউশন দিবেন না। নো, ডক্টর মোহাম্মদ ইউনূস টিমের ব্যাকের থেকে ফ্রন্টে আসছে, এই কারণে মনে হচ্ছে যে নির্বাচন হলেও হইতে পারে, কারণ তিনি তো প্রত্যেকটা ওয়ার্ডে সব সময় বলছে যে যদি বাট ইত্যাদি, এছাড়া কোনো শর্ত নাই, নির্বাচন হবে প্রথমার্ধে। আজিজ ভাই, ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অন্যায় হইতেছে। তিনি বাট দিয়ে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার করে, যতটুকু সংস্কার করে আমরা ততটুকু সংস্কার দিয়ে নির্বাচনে যাব, সংস্কার যদি না করে তাইলেও আমরা নির্বাচনে যাব। কোনোভাবেই জুনের পরে উনি যাবে, আমি একটা কথা তো এটা আমি বুঝি নাই, আপনি কেন বুঝছেন সেটা আমারে বলেন। প্রথমে আমি বলি এই জায়গা ছিল, পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিল। আমাদের প্রেসিং উইং আমার জীবদ্দশায় সবচাইতে অ্যাক্টিভ প্রেসিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাত্রেবেলা প্রেস দিয়ে কয়ে গেল ডিসেম্বর থেকে জুনের নির্বাচন, এটা লাগাই দিল, এই যে এখান থেকে আর সরতেছে না। এখন ওইটার ইউনূস সাহেব সুযোগ পাওয়া গেছে। আপনি বলেন তো, উনি এই যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তারপরে বিচার এবং সংস্কার, এটা যদি মানে শব্দটা কি হচ্ছে যে একদম যদি পর্যাপ্ত হয় তাহলে নির্বাচন। উনি তো একটি বিচারের মাত্র চার্জশিট দিতে পারছে, না বিচার 50 বছর লাগবে। আরে বিচার এবং সংস্কারের কথা তো উনি তো বিচারটার একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেটা তো চার্জশিট, এজাহার, এটা দিয়ে তো আপনি, কারণ বিচারের তো কতগুলি ধাপ আছে, আপনি ট্রাইব্যুনালে যাবেন, এপিলেট ডিভিশনে যাবেন, তারপরে এটা শেষ হবে। তো আপনি বিচারের সাথে আপনার লিংক আছে, আপনি বলতে পারেন। তাহলে আপনি বলেন সে পর্যাপ্ত বিচার শব্দটা পর্যাপ্তটা কি? আমি তো 10 মাসে একটি বিচারের চার্জশিট দিতে পারছে। উনি যতগুলো কেস আছে তো 50 বছর লাগবে ওনার বিচার করতে। উনি তো বলেন না বিচার শেষ করতে হবে, উনি কখনোই বলেন না বিচার শেষ করার কথা। আজিজ ভাই, পর্যাপ্ত বলছে, পর্যাপ্ত সংখ্যা, পর্যাপ্ত শব্দের অর্থ আছে, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না, পর্যাপ্ত মানে ভাই আমি বলি, পর্যাপ্ত মানে অর্ধেকের বেশি না। এখন তো মাত্র একটা এজাহার হয়েছে, এই মামলাগুলি বিভিন্ন রকম মামলা আছে, সবগুলি মামলার কিছু কিছু জায়গায় বিচারটা শুরু হওয়াটাই হলো পর্যাপ্ত বিচার। তার মানে কিন্তু বিচার অবসানের কথা উনি বলে নাই, কখনোই বলে নাই। মানে এটা আজাদ মজুমদার সাহেব আরো ভালো বলতে পারবেন, কারণ উনার বেশি মনে থাকে, কিন্তু আমার যতদূর মানে উনি কখনো বলে নাই আমি বিচার শেষ করে তারপরে ইলেকশন দিব,
কখনোই বলে নাই। না, সকল প্রস্তুতি হয়ে গেলে নির্বাচন হবে। প্রস্তুতি ছাড়া নির্বাচন এবং প্রস্তুতি ছাড়া নির্বাচন না, প্রস্তুতি কে করবে? উনিই তো প্রস্তুতি নেবে। উনি বলবেন না নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে। আমি আপনাকে বলি বিএনপির যে 31 দফা আছে, ভাই আমার অজ্ঞতা মাফ করবেন, খালি আমি আপনাদের বলি এই যে সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করবে, এটা বিএনপির 31 দফায় বিএনপির সবচেয়ে বড় দাবি। আপনি আবার দেখেন 31 দফার মধ্যে 6 বা 7 নম্বরে আছে, এটা সবচেয়ে বড় দাবি যে এইটা চেঞ্জ করে বর্তমান নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নির্বাচন কমিশন চেঞ্জ করে, তারপর একটা সংস্কার করে, তারপরে নির্বাচন দিতে হবে, সবকিছু শেষ করে তার আগে নির্বাচন অর্থবহ হবে না। এটা 31 দফার মধ্যে আছে, আপনি দেখেন ভাই। আবার ঠিক আছে, বিএনপি পাওয়ার আসবে, এখন বিএনপি এর পড়াশোনা করি তো আমি কইলে ঠিক আছে 10 মাসে কোন সংস্কারটা ম্যাটেরিয়ালাইজ আপনাদের জন্য পারে নাই ভাই, কি আপনাদের জন্য পারে নাই। কেন পারে নাই? প্রত্যেকটা জায়গায় তো আটকাইছে। না পারলে ছেড়ে দিক, না পারলে ছেড়ে দিক। হ্যাঁ, সেটা তো ছাড়তেই পারে, সেটা তো ছাড়তেই পারে, সেইটাই করবে, সেইটাই করবে। এটা এনজিও না, এনজিও না, দেশ চালাতে না পারলে ছেড়ে দিক। ছাইরাই দিবে রে ভাই, ধরে রাখবে না, ছাইরাই দিবে, ধরে রাখবে না, চেষ্টাটা তো করতে হবে। এটা আপনার কাছে কানে কানে বলছে, কানে কানে না, প্রকাশ্যে। কানে কানের কথা আমি শুনি না ভাই, না প্রকাশ্যে না, প্রকাশ্যে যদি তবে কিন্তু দিয়ে বলছে। ওনার সব জায়গায় নাটাই ওনার হাতে, নাটাই ওনার হাতে। উনি যখন কনভিন্স হবে তখন নির্বাচন হবে, তার আগে হবে না। ভাই আপনাদের নাটাই যে কত হাতে, আজিজ ভাই আপনি অনেক বেশি খেয়াল রাখেন, আপনি গুরুজন মানুষ, আপনি দেখেন ডক্টর ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেল কে? শোনেন আমি বলি, এই যে ঐক্যমত্য কমিশনে বসে, হ্যাঁ, এই যে আমি আগেও আবার রিপিট করি, মাহমুদুর রহমান মান্না তার প্রিয় ছাত্র ছিল। উনি ওখানে কথা বলেন না, বক্তৃতা দিয়ে ওনার বক্তৃতা দিয়ে দিল, কেউ একমত হলো না, এরপর প্রশ্ন করলে মিটিং হাসে। আপনি কি সরকারের মধ্যে একটা সরকার প্রধান চান? শেখ হাসিনা এসে ধমক দিবে যাদের আমি আমাকে প্রশ্ন করছিলাম কবে পেঁচায় পেঁচায় ধরেন কেমনে সেগুলি জানি, তারপরে 10 বছর ধরে দাওয়াত দিবে না, যুক্তি দিবে না, এরকম চান? না না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুপার অ্যাকোমোডেটিভ, সবার কথা শুনতেছে, সবার কথা শুনতেছে। মান্না ভাই সম্পর্কে শেখ হাসিনা বলছে মাহমুদুর রহমান মান্না জুড়ে দিল কান্না, তখন খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ, না তখন তো তার তো তারাই দিছি, এই জন্য তারাই দিছি, তাহলে ইউনূসকেও তারাইতে হবে, তাছাড়া তো উপায় না। দেখতে ইউনূস সাহেব আসলে দোষটা কি করছেন এটা আমি ভালো বুঝতে পারতেছি না। দোষটা হলো উনি কথা বলে না, উনি অ্যাকাউন্টেবল না, উনি জবাবদিহিতে করে না। আচ্ছা, এই জন্য ওনার দোষ। ওকে, উনি তো রাজনৈতিক দলকে ডাকে, তাদের কথা শুনে উনি কথা বলে দেয়, আগে কথা শুনে কিন্তু উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, কেন গেলে উত্তর দিবে না? উনি কুইজ কোশ্চেন দিয়ে সংবিধান সংশোধন করে, সব সংশোধন কমিশন করে, কুইজ কোশ্চেন দিয়ে। এটাও একটা প্রচার প্রভাগান্ডা আছে ভাই, কুইজ সংস্কার করে না। আজকে 4 দিন সবার সাথে কথা উনি শুনতেছে, বইসা রয়েছে, টেলিভাইজ হইতেছে, এইটা আপনি কুইজ দিয়ে কি এটা করে ফেলছে? উনি তো কথা বলে না, উনার কথা বলা দরকার কি? উনি তো উনার যারা বোঝে কেন বলবে না? উনারই বলতে হবে। সকল ক্ষমতা আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশে হেড অফ গভর্নমেন্টের হাতে। উনি কথা না বললে সমাধানটা আসবে কোথায়? উনি কথা বলেন না কিনা আমার কাছে মনে হয় উনি কথা বলেন, উনার হয়ে উনার প্রেস উইং আছে কথা বলার, উনার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কথা বলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ ভাই, আমি অনেকগুলি বিষয় জানতে পারলাম, শিখতে পারলাম আপনার কাছে। যাই হোক, আমি দর্শকদের একটা প্রশ্ন করছিলাম আজাদ মজুমদারের কাছে যাওয়ার আগে, দর্শকদের কাছে একটু প্রশ্নটা একটু যাই যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বর্জন করে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 66% দর্শক এই অবস্থান সমর্থন করেছেন, 33% দর্শক এটি সমর্থন করেন নাই, 50,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব আজাদ মজুমদার, মানে আমি একটা জিনিস মানে আপনার কাছ থেকে একটু বোঝার জন্য, যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, পররাষ্ট্র সচিবও ছিলেন না, ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে বিএনপি যেই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছে, সেই 3 উপদেষ্টার এক উপদেষ্টা বিএনপির সাথে প্রথম মিটিংয়ে ছিলেন, আরেক উপদেষ্টাকে আবার তারেক রহমান সাহেবের সাথে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইটা আসলে একটা বার্তা দেওয়া কিনা? আবার আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি ওয়াশিংটন ডিসিতে আছেন, অন্তত গতকাল পর্যন্ত ছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওর সাথে সাক্ষাৎ করতেছেন। এইটা কি কোনো একটা বার্তা দেওয়া? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে করতেছেন? পররাষ্ট্র উপদেষ্টাকে একটু সিনের বাইরে কি রাখতেছেন? রোহিঙ্গাদের নিয়ে আপনি জানেন, আপনি অনেকদিন রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন, সেইটা কি একটা প্রকাশ্য টাগ অফ ওয়ারই আমরা সামনে দেখছি?
জনাব আজহার না, আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন যে আমাদের আহ, বৈশ্বিকভাবে আমাদেরকে ভারত নানাভাবে চাপে ফেলার চেষ্টা করছেন, এবং এই চাপটা থেকে আপনি জানেন যে আমাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন ভারতের মিডিয়া বা ভারতীয় বংশোদ্ভূতরা বিভিন্ন দেশে চালাচ্ছে। এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে ফাইট করার জন্য আমাদের সরকারের যতগুলো উইং আছে বা যতজন আমাদের সরকারের দায়িত্বশীল আছেন, তারা বিভিন্ন পর্যায়ে আপনার কাজ করছেন। আপনি যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, উনি কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন। আমি তো যতটুকু জানি উনি আজকে রাত্রে তুরস্ক সফর করবেন। তুরস্ক থেকে দেশে এসে সরকারি সফর, ব্যক্তিগত সফর? অবশ্যই সরকারি সফর, এবং উনি তুরস্ক থেকে এসে দেশে এসে আবার আগামী মাসে মালয়েশিয়া যাবেন। ওকে, তো উনিও কিন্তু আমি খেয়াল করছিলাম পররাষ্ট্র উপদেষ্টার যে রাষ্ট্রীয় সরকারি বিদেশ সফর, সেইটা প্রেস উইং ফোকাস করতেছে না কেন? না, আমি আপনাকে বলি, আমাদের এই লন্ডন সফরের আগেই আমাদের কিন্তু জাপান সফর ছিল। জাপান সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে তিনি কখনোই নিয়ে যান না, আমি তো এই কথা বলতেছি না, কিন্তু আমি দেখতেছি যে উনাকে নিউ ইয়র্ক সফরে আছেন, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু আমি এটা প্রেস উইং থেকে জানলাম না কেন। মানে আপনারা ওকে ব্ল্যাকআউট করছেন না, গুরুত্ব দিচ্ছেন না? এটা আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে যথেষ্ট দক্ষ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজেদের একটা পাবলিক ডিপ্লোমেসি উইং আছে। আমাদের বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস হ্যান্ডেল করার জন্য যথেষ্ট উইং আছে। তারা যদি প্রয়োজন মনে করে ওনার যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট গুলো আছে, আপনি দেখেন একটা সরকারের কিন্তু অনেক ধরনের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট থাকে, যেটা সরকারের থেকে সরকার প্রয়োজন মনে করলে সেই এঙ্গেজমেন্ট গুলো নিয়ে আমি জিনিসটা জনাব মজুমদার, আপনি আমার থেকে বয়সে ছোট কিন্তু অভিজ্ঞতায় এবং বুদ্ধিতে অনেক বড়, আমার একটু বুঝায় দেন জিনিসটা হলো আপনারা নিরাপত্তা উপদেষ্টার সফর উনি কি করতেছেন না করতেছেন সেটা আপনারা জানাইতেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সফরটারে আপনারা জানাইতেছেন না, এইটার কারণটা কি? এটার কোনো বিশেষ বা সুনির্দিষ্ট কোনো কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম জানানোর জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা জানানোর জন্য আছেন আপনারা, পররাষ্ট্র উপদেষ্টা জানানোর জন্য আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা উপদেষ্টা যেহেতু সরাসরি প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে কাজ করেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা কার তত্ত্বাবধানে কাজ করেন? পররাষ্ট্র উপদেষ্টা কার তত্ত্বাবধানে? প্রেসিডেন্টের তত্ত্বাবধানে? না, আপনি খালিদ ভাই, আপনিও আমাকে যেটা বলেছেন আমি জানি, আপনিও যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু আপনি এখানে আপনার বুদ্ধিটাকে একটু একপাশে সরিয়ে রেখে এখানে আমাকে ঘায়াল করার চেষ্টা করছেন, সেটা করলে হবে না। আমি মোটেও এটা আমার জন্য অন্যায় হলো বলা, আমি সত্যি এটা বুঝতে চাইতেছি যে নিরাপত্তা উপদেষ্টা, দেখেন আপনার কথা আপনি শুনেন আজাদ, আমি আপনাকে বলি আবার, আপনার কথা আপনি শুনেন। আপনি বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কাজ করেন বা তত্ত্বাবধানে কাজ করেন, পররাষ্ট্র উপদেষ্টারও তো তাই করারই কথা, তাই না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপ্তি অনেক অনেক বড়। আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কিছু মেকানিজম আছে, তাদের পাবলিক ডিপ্লোমেসি উইং বলেই একটা আলাদা একটা উইংই আছে, যারা তাদের কার্যক্রমগুলো পাবলিকের কাছে তুলে ধরে। তাছাড়া আমাদের বিভিন্ন দেশে প্রেস মিনিস্টার আছেন, প্রেস অফিসার আছেন, অন্তত 10টা দেশে আমাদের এই ধরনের অফিসার আছেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু নিরাপত্তা উপদেষ্টার এই সুবিধাটা নেই। নিরাপত্তা উপদেষ্টা যখন ওনার একটা পিএসও নাই, আপনি জেনে অবাক হতে পারেন। তো সেসব ক্ষেত্রে আমরা মনে করি যে উনি যে কাজটা করছেন, না, ওনার একটা পিএসও নেই, এবং উনি হয়তো চাননি, সেজন্য দেননি, এটা একান্ত ওনার বিষয়। তো ওনার যে কাজটা আমরা মনে করেছি যে হ্যাঁ, ওনার কাজটা আমাদের তুলে ধরা দরকার, এই জন্য আমরা ওনার কাজটা তুলে ধরেছি। এবং পররাষ্ট্র উপদেষ্টারও যদি কোনো কাজ আমাদের তুলে ধরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটাও তুলে ধরবো। এটা এখানে কোনো আলাদাভাবে, আমি একটু আগেও আপনাকে বলেছি যে এখানে আমাদের কোনো ওই যে পিক এন্ড চুজের কথা যেটা আপনি বলেছেন, এটা এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই। যেটা আমাদের প্রায়োরিটিতে আগে আসে সেটাই আমরা করবো। এইটা অবশ্য আপনি আমাকে সত্যি, আপনার কাছ থেকে আমি জানলাম যে ডক্টর খলিলুর রহমানের আসলে একজন প্রাইভেট সেক্রেটারি নাই। আমি মনে করি যে তার অবশ্যই একটা প্রাইভেট সেক্রেটারি থাকা দরকার, তিনি যত রকম কাজ করতেছেন তার প্রাইভেট সেক্রেটারি বা তার একটা আলাদা দপ্তর অফিস অবশ্যই থাকা দরকার। তার দপ্তর বা অফিসের ব্যাপারে যদি তাকে সবসময় আসলে আপনাদের সাহায্য নিতে হয়, এটা একটা মনে হয় খুব ভালো কথা হইল না। আচ্ছা, যাই হোক, আমি প্রসঙ্গটাতে ফিরে আসি যে আমার যেটা প্রশ্ন ছিল আসলে যে খলিল সাহেব কি আসলে পররাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে এই কাজগুলি করতেছেন? মোটেও তা নয়, দুইটা পরস্পরের পরিপূরক, বরঞ্চ আপনি বলতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের অনেক ধরনের ডিপ্লোমেসি আছে, পলিটিক্যাল ডিপ্লোমেসি আছে, ইকোনমিক ডিপ্লোমেসি আছে, কিন্তু কোঅর্ডিনেশন বলে তো একটা শব্দ আছে, তাই না? পররাষ্ট্র উপদেষ্টা নিউ ইয়র্কে
নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে, কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? মানে মানে না না, অবশ্যই সমন্বয় আছে। আপনি জানেন যে খলিল সাহেবের একটা আলাদা একটা রেসপন্সিবিলিটিও আছে, সেটা হচ্ছে উনি একই সাথে রোহিঙ্গা বিষয়ক কার্যক্রমের জন্য হাই রিপ্রেজেন্টেটিভ, এবং আপনি জানেন যে রোহিঙ্গার এই যে ইস্যুটা, এটাতে কি ধরনের ডিপ্লোমেসি প্রয়োজন, এবং এই ডিপ্লোমেসিটার জন্য ওনাকে প্রয়োজনে বিভিন্ন দেশে যেতে হয়, কারণ রোহিঙ্গা ইস্যুটা কোনো বাইলেটারাল ইস্যু না, এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু, এবং এইটার সাথে বিশ্বের অনেকগুলো দেশ নানাভাবে সম্পৃক্ত। কেউ এড দিচ্ছেন, কেউ পলিটিক্যাল জিওপলিটিক্যাল ইন্টারেস্টের কারণে কারোর সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। সো উনি একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয় এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে এইখানে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সমন্বয়ের বা সংযোগের আসলে কোনো দরকার বা ভূমিকা নাই। না না, সমন্বয় তো আছেই, সমন্বয়ের ঘাটতি তো আমরা কোথাও দেখি নাই। পররাষ্ট্র আমি তো উপদেষ্টা পুরোটাই ঘাটতি দেখতেছি, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যে এখন নিউ ইয়র্কে অবস্থান করতেছেন, এটা আপনি বলার আগে আমি জানতাম না। না, সেটা আমরা মনে করিনি যে সেটা হয়তো ওনার যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট গুলো আছে সেটা হয়তো নট ফর দি পাবলিক কনজাম্পশন। সো আমরা সেটা এখন আপনাকে জানানোর প্রয়োজন মনে করি নাই। যখন উপযুক্ত সময় আসবে তখন অবশ্যই আমরা জানাবো। ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট যদি পাবলিক ফাংশনের জন্য না হয়, এটা তো আরো স্কেরি। জনাব মজুমদার, আপনি আমার ভয় দেখাইতেছেন, যেমন মনে করেন আমাদেরকে মানে আড়ালে এগুলি তো ধরেন। আমি কোনো আপনাকে ভয় দেখাচ্ছি না। ডিপ্লোমেসিতে অনেক ধরনের কার্যক্রম চলে, সব কার্যক্রম যখন একটা কাজ যখন ফলাফল বয়ে আনে বা ফলাফল পর্যায়ে আসে, তখন এসে বা ম্যাচিউরড হয়, তখন হয়তো আমরা সেটা সবার সাথে তুলে দিই। আমি যদ্দূর ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দেখছি, সেই ক্ষেত্রে আপনার কথা 100% সঠিক যে অনেক কিছু হয় যেটা বাইরে আলোচনা হয় না, পাবলিকলি সামনে আসে না, কিন্তু এর কোনোটাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের লোকেরা করেন না। একটা পররাষ্ট্রমন্ত্রী যখন আরেকটা দেশে আসেন, সেইটার একটা অবশ্যই পাবলিক এর জানার অধিকার আছে যে তিনি আসলে কেন আসছেন। পাবলিকের জানার অধিকার আছে বলেই তো আমি আপনাকে তার অবস্থানটা জানালাম। আপনার আমরা তো তার অবস্থান গোপন করিনি, তিনি তো কোনো গোপনীয় সফরে যাননি। প্রকাশও করতেছেন না না, কেন প্রকাশ করবো না? আমি তো আপনাকে বললাম তিনি আজকে রাতে আপনি আজকে অনুষ্ঠানে এসে বলছেন, আমি তো প্রেস উইং খুলে বসে থাকি। আপনি জানতে চাচ্ছেন দেখে আমি আচ্ছা ঠিক আছে। আমি নিজে থেকে তখনই জানাবো যখন ওনার সফরের যে কার্যক্রম সেটার আউটকামটা একটা ম্যাচিউর পর্যায়ে যাবে। আমি জানাতে পারি, প্রেস উইং থেকেও আমরা বলতে পারি, অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আপনাদেরকে সেটা বলতে পারি। আপনি নিশ্চয়ই চাইবেন না আমরা প্রিমেচিউর কোনো তথ্য দিয়ে আপনার মধ্যে দিয়ে এমন কোনো এক্সপেকটেশন তৈরি করি, সেটা পরবর্তীতে ফুলফিল না হলে আবার আপনিই আসে আমাকে সমালোচনা করেন কেন এত কথা বলা হলো। সেটা ঠিকই আছে।